আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোরে মায়েরা যদি বক্সে বইরা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। ওর বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় 2 ঘন্টা সলিড খাবার 2 ঘন্টা পর পর দিতে হয়, তখন আমি বাচ্চাকে খাবার দিছি 2 ঘন্টা হয় নাই, 20 থেকে 25 মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য, কিন্তু উনার বাসায় যখন আমি যাই আমাকে 2টা বাচ্চা, তারপরে হচ্ছে রান্না করা, এমনি সকল যাবতীয় কাজই করতে হয়। রান্না করার কোনো কিছু নয়, বাজারের লিস্ট লিখে বলছে দেওয়ার জন্য। তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যাও, তুমি কি করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কি কি লাগবে। পরে বলতেছে এটা একটু পরে করো। পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল ভাষা দিয়ে বকাবকি শুরু করব, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছে ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসে। আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে, তো 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দে, আর এখন আমি দুধ দেব। ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতেছে আর বলতেছে তুই কার কথাই দুধ দিস, কার কথাই দুধ দিস। আমি আর কোনো কথা বলে না, মানে আমার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছস। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে, এটার জন্য আর 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতে মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চুপ থাকি না, যে এভাবে তাকায় রয়েছে ওনার দিকে, কয় তাকাইতে হস কেন বলে আমাকে থাপড়াইতেছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছেও না যে এটা কেন মারতেছেন। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের হতে হবে তাপড়াইছে। আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই, আমার তোরে মায়েরা যদি বক্সে বইরা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দেয় যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে বলতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ, তাহলে তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারিছে তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে, আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো উশৃঙ্খল ভাষায় গালিগালাজ দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না, এইখানে রাইখে তোরে মারবো, তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরা এক হলে আমার কিচ্ছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। আর আমি আর কি করব, কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয়, যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয়, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, আবার ওয়ার্ডরোবের ভিতরে ছিল, উনি আর নিতে পারে না এই ফোনটা। তখন আমি একটু ঘুরায় ঘুরায় এই ফোন গেছি ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি। ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, আমি ফোন দিতে এসেছি উনি ফোন রিসিভ করে না। পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে ঘুম। তারপরে আর আমি কি করব, এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপু আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে
আসতেছি মানে নাম্বার দিতেছি, ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দেই, এরকম অনেক বিরক্ত করে ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দেয়। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, তো দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাহলে আপনারা আইসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার নেই, না হয়তো আমাকে আরও নির্যাতন করবেন। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাব। উনি আবার আইসা ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে, কই জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে, তুই কেন এমন করতেছিস? বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই কর, এগুলা বলছে। বলার পরে তো আমি 999-এ ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর পরির ঘুমও নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল ভাষাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওইখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে আমার অবস্থা দেখার পরে আমি আবার ওইখান থেকে, পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুমি কি যাইতে পারবা? না, আমরা তোমাকে কোনো হেল্প করবো। আমি বলছি যে না, আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক পর্যন্ত নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে 2টা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এখানে তো আমাদের সিট নাই, ভর্তি রাখা পসিবল হচ্ছে না, ওইটা ঢাকা মেডিকেল চলে যাও। তখন আমি কাদের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা পারতেছি না। তো ওই এজেন্সি আর আসে নাই। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, এখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকম ভাবে যাতে মাইদুর না দেয়, ভখা না দেয়। তখন এখন আমাকে মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে, কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে, কারণ ওইখানে উনি কথা বলে নাই, ওকে টাকা দেয় পরিবেশি করে, ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই। তারপরে আমি ওইখানে আবার বাটারা থানায় একটা অভিযোগ লিখি, 3 তারিখই হবে বিকালের দিকে। তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ 2-3 দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশনে নিবে কি, ওনারা আমাকে বিচার দিবে, মানে এরকম কোনো কিছু বলছে। কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই না। খালি ওনাদেরকে ফোন দিলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে, কিন্তু 10 দিন কি 7 দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা, কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো ফোন দেয় নাই। তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যাই।